আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি শুনলাম। ইফ উই ডোন্ট এন্ড ওয়ার, ওয়ার উইল এন্ড আস। আজ নয়, বহুদিন আগে এই জি ওয়েলস এই কথা বলে গেছিলেন, কিন্তু তখন যারা ক্ষমতাশালী ছিলেন তারাও শোনেননি, এবং এখন এই মুহূর্তে যারা ক্ষমতাশালী এমনকি আমাদের রাজ্যে তারাও শুনছেন না। আর শুনছেন না বলে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে এবং উলুখাগড়াদের প্রাণ যাচ্ছে। এই মুহূর্তে এই অনুষ্ঠান যখন আমরা শুরু করতে চলছি, তখন আমার কাছে খবর আসছে যে এখনও সাত্তরে অবিশ্রান্ত বোমাবাজি চলছে, এবং তার উদ্দেশ্যটা, তার মোটিভটা একেবারে পরিষ্কার। রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, একদিকে শাসক তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপি। এই দুয়ের মাঝে পড়ে অসহায় গ্রামবাসী সবাই প্রশ্ন তুলছেন যে নির্ঝঞ্ঝাট একটা জীবন, যা ন্যূনতম মানবিক অধিকার, এইটুকু কি আমাদের রাজনীতির কারবারিরা আমাদের গ্রামবাসীদের, আমাদের সাধারণ ভোটারদের, আমাদের নগরবাসীদের দিতে পারেন না? সেই নিয়েই আমাদের আজকের এই আলোচনা, আমাদের আজকের বিষয়। সন্ত্রাসের মুখ সাত্তর, গ্রাম দখলের লড়াইয়ে শেয়ানে শেয়ানে তৃণমূল বিজেপি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন ভারতী মুৎসুদ্দি, প্রাক্তন বিধায়ক এবং মহিলা কমিশনের প্রাক্তন সদস্য, অন্যদিকে পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু আজ সকাল থেকে আবার সেই বীরভূম, সেই সাত্তর, এবং পরপর যে ছবি উঠে আসছে বারবার, সেই নন্দীগ্রামের ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এবং সেই লাগাতার অশান্তি যার মাসুল গুনছেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আপনার মতো সাধারণ মানুষ। বোমা, গুলি, সন্ত্রাস। বুধবার সকাল 8টা ফের একবার সাত্তরের ঘুম ভাঙে বোমার আওয়াজে। তৃণমূল এবং বিজেপির মধ্যে এলাকা দখলে রক্তক্ষয়ী সংগ্রামে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের এই গ্রাম। অবিরাম বোমা গুলির শব্দে রাতভর জেগে থাকা সাত্তরবাসীর নতুন দিনের শুরুটাও হয় সেই আতঙ্ককে সঙ্গে নিয়েই। শেয়ানে শেয়ানে লড়াই, তৃণমূল বিজেপি কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। খোদ বিজেপির রাজ্য সভাপতিও মানছেন লড়াইয়ের পাল্টা লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম মারছে, বিজেপির লোকও বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, বোম মারছে, কিন্তু আত্মরক্ষার্থে এছাড়া রাস্তা কোথায়? আর রাজায় রাজায় যুদ্ধে উলুখাগড়ার যেমন প্রাণ যায়, তেমনি এখানে দু দলের লড়াইয়ের মাঝে ত্রাহি রব সাধারণ গ্রামবাসী। এ যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে মুখ ঢাকা দুষ্কৃতীর দল। প্রতিপক্ষকে দেখলেই বোম চার্জ। আতঙ্কের জেরে ইতিমধ্যে গ্রাম ছেড়েছে পুরুষেরা। মহিলা শিশুদের তোয়াক্কা না করেই পাড়ার ভেতর দিয়ে ছুটে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। চলছে মুহুর্মুহু বোমা বর্ষণ, আতঙ্কের গ্রাসে খুদেরাও। আমাদের ছেলে ওই ছাগল কিনতে গেছিল, ওইখানে ধরে খুব মেরেছে, বোম লাঠি এসে বাড়িতে 8-10টা বোম ফেলে। শিউরি বোলপুর মেন রোডের পাশে যেখানে এদিন দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, সেখান থেকে মেরে কেটে 150-200 মিটার দূরেই পুলিশ ক্যাম্প। কিন্তু গ্রামবাসীদের দাবি বারবার ডেকেও সাড়া মেলেনি রক্ষাকর্তাদের। অবশেষে ঘটনার ঘণ্টা দুয়েক পর দলবল নিয়ে গ্রামে টহল দিতে যান মহকুমা পুলিশ আধিকারিক। ততক্ষণে চম্পট দিয়েছে মাস্কেট বাহিনী। কয়েক মাস আগে একইভাবে বোমাগুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পারুইয়ের মাঠরা। সেবার অভিযোগ উঠেছিল 144 ধারার মধ্যেই যখন এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে মাস্কেট বাহিনী, তখন চপ মুড়ি খেতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এদিন অবশ্য পুলিশ কর্মীরা কি করছিলেন তা জানা যায়নি, তবে সংঘর্ষের সময় তাদের ঘটনাস্থলে অন্তত দেখা যায়নি। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি প্রভাকর বাবুর কাছে আসবো। প্রভাকর বাবু, আপনারা তো পার্টি উইথ ডিফারেন্স। আমি বলছি তৃণমূল কংগ্রেস যে যা করেছে, সিপিএম একসময় যা করেছে, হুবহু আপনারা তাই করছেন। গ্রাম দখলের রাজনীতি বীরভূমে পাচ্ছেন, অন্য জায়গায় আপনারা ততটা শক্তিশালী নন, পারছেন না। আপনি বলুন, আমি বলছি যে আমরা শুরুই করলাম, রাহুল সিনহা নিজেই বলছেন যে তারা হাতে ফুল নিয়ে নয়, আপনাদেরও অবিশ্রান্ত বোমা চালাতে হচ্ছে কেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে 7ই জুন 14 প্রথম ঘটনা ঘটে পাড়ুইতে। প্রথম ঘটনা, 3 জন মানুষের প্রাণ যায়। 3 জন মানুষের, আপনাদের সমর্থক। তারপর আবার অক্টোবর মাসে দুবার হয়, তারপর নভেম্বর মাসে হয়, এখন এখানে ঘটছে। আমার সওয়ালটা এইখানে কে কোন পক্ষ বোমা নিয়ে ছুটছে এটা নয়, বিষয়টা হচ্ছে দায়িত্বটা কার।
না না, দুপক্ষই তো ক্ষতি হচ্ছে, রক্ত আপনাদেরও হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিষয়টা হচ্ছে এখানে তো একটা প্রশাসন আছে, একজন হোম মিনিস্টার আছে, একজন চিফ মিনিস্টার আছে। এই জায়গাটা যে অগ্নিগর্ভ হয়ে গেছে, অগ্নিগর্ভ হয়েছে, এই আগুন নেভানোর দায়িত্বটা কার? 1 বছর ধরে চলছে। তার মানে হয় প্রশাসনের সহযোগিতা এইগুলো হচ্ছে, না প্রশাসনের ব্যর্থতার জন্য। ঝালমুড়িতে আগুন নিভছে না বলছেন? ঝালমুড়ি ওটা অন্য বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগুন নেভানোর দায়িত্ব হচ্ছে শাসক দলের। এত গোলাবারুদ গেলে আপনার, আমি তর্কের খাতিরে যথেষ্ট শক্তিশালী পারুই, এই সাত্তো ইলামবাজার, তর্কের খাতিরে যদি ধরে নি, আমরা দেখেছি এখানে 69-70 দেখেছি নকশালের দৌরাত্ম্য ছিল, তখন পুলিশ কি করলো? প্যারামিলিটারি ফোর্স নিয়ে এলাকা ঘিরে কম্বিং অপারেশন করলো, হ্যাঁ, এবং এলাকাকে মুক্ত করলো, এই সব থেকে মুক্ত করলো। এখন এইখানে 1 বছর ধরে শাসক শ্রেণী কি করছে এখানে? তারা এই কম্বিং অপারেশনটা করলো না কেন? যে ঘটনা, প্রশাসনের কথা আপনি বলছেন, কম্বিং অপারেশনের কথা বলছেন, পুলিশের ভূমিকা, প্রভাকর বাবু দাঁড়ান, পুলিশের ভূমিকা। আজকে আপনাদের দেখালাম যে 200 মিটার দূরে পুলিশ ক্যাম্প, এবং তারপরও গ্রামবাসীদের অভিযোগ, এমনকি মেক নো মিস্টেক, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছে তারাও অভিযোগ করছেন পুলিশকে বারবার ডাকা সত্ত্বেও পুলিশকে তারা পাশে পেলেন না। আজকে দিনভর অশান্তি চললো, এই অনুষ্ঠান যখন শুরু করছি এখনো বোমা পড়ছে, বিকেল থেকে দ্বিতীয় দফার অশান্তি শুরু হলো। দেখুন, আমরা বাড়িতে ছিলাম ভয় করে। শুধু সাত্তর নয়, এটাই এখন পারুইয়ের বিস্তীর্ণ এলাকার ছবি। ঘুম ভাঙে বোমার আওয়াজে, দিনও কাটে বোমার আওয়াজে। পথে ঘাটে, স্কুলে, বাড়িতে যখন তখন দুষ্কৃতীদের হামলা, বিপন্ন জীবন। আতঙ্ক যত বাড়ছে ততই বাড়ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল বিজেপি নির্বিশেষে প্রতি দলের সমর্থকদের দাবি, নিষ্ক্রিয় পুলিশের জন্য দিন দিন বাড়ছে দুষ্কৃতীদের দাপট। রফিকের অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে বোমাবাজি করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি তার দিদি বাচ্চা নিয়ে পালাতে গেলে তাকে ধরেও মারধর করা হয় বলে অভিযোগ। শাসক দলের এই সমর্থকের দাবি, বারবার ডেকেও সাড়া মেলেনি পুলিশের। আনুমানিক 7:30 থেকে 8টা হবে, ওই রকম টাইমে এলোপাতারি গ্রামের ভেতর দিকে বোমের আওয়াজ শোনা গেল। আমরা সরাসরি প্রশাসনকে জানালাম, প্রশাসনের পদক্ষেপের কোনো গুরুত্ব পাওয়া গেল না। বিজেপি সমর্থকের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে একটি কানে শুনতে পাচ্ছেন না তিনি, কিন্তু এত কিছু সত্ত্বেও এখনো দেখা মেলেনি পুলিশের। আমরা ওই বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওরা বোম মারতে মারতে চলে এলো, আমরা ঘর ঢুকে গেলাম, আর এসেই ঘরে অত্যাচার করতে লাগলো। ডান কানে শুনতে পাচ্ছি না। ক্ষুব্ধ সাত্তরবাসীর দাবি, বারবার ডেকেও তাঁরা সাড়া পাননি পুলিশের। গ্রামবাসীদের একাংশ বলছেন, সাড়া পাবেই বা কি করে, তখন তো পুলিশ ব্যস্ত অন্য কাজে। কয়েক মাস আগে সাত্তরের এই ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হয়েছিল শয়ে শয়ে তাজা বোমা। বর্তমানে এর একটি কোয়ার্টারেই বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, ঘটনাস্থল থেকে যার দূরত্ব নেড়ে কেটে 200 মিটার। কিন্তু অভিযোগ, বোমাবাজির খবর পেয়ে পুলিশ গ্রামবাসীদের বাঁচাতে না গিয়ে প্রথমে যায় তৃণমূলের ব্লক সভাপতি শেখ মুস্তাফার বাড়ি। তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে এসে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয় তার চারপাশে, যাতে নিরাপদে থাকেন এই তৃণমূলী নেতা। কারণ কিছুক্ষণ আগেই তার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সাত্তর এলাকার মানুষের প্রশ্ন কিন্তু পুলিশের ক্যাম্পকে ঘিরেই। তারা প্রশ্ন করছেন যে আমরা ফোন করছি, আমাদের উপর দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে, কিন্তু নিরাপত্তায় থাকা ক্যাম্পের পুলিশরা আসছে না। পুলিশ ব্যস্ত তৃণমূল নেতাকে নিরাপত্তা দিতে, অথচ তখন নিরাপত্তাহীন হয়ে আতঙ্কের প্রহর গুনছে সাত্তরের অসংখ্য মানুষ। সত্যি নিরপেক্ষ বটে প্রশাসন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। পার্থপ্রতিমবাবু, এত অস্ত্রই বা এলো কোথা থেকে? গতকালই গোটা দিন আমরা শিরোনামে দেখিয়েছি যে বাঁকুড়ার ডিটোনেটার পাওয়া গেল। আমাদের মনে আছে ছাত্রজীবনে 8টা ডিটোনেটার পাওয়া গেছিল শিয়ালদা স্টেশন থেকে, ত্রাহি ত্রাহি রব পড়ে গেছিল। 25,000 ডিটোনেটার পাওয়া গেল বাঁকুড়া থেকে। এই আজ গোটা দিন যত গুলি চলেছে আর যত বোম পড়েছে, মানে আমি বলছি যে 4-5টা খাগড়াগড়ের মতো কারখানার প্রয়োজন। অস্ত্র আসছে কথা আমার মনে আছে যে পার্থ চট্টোপাধ্যায় তখন বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে বুদ্ধবাবু আপনারা কম্বিং অপারেশন করুন, অস্ত্র উদ্ধার করুন, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে অস্ত্র উদ্ধারের কথা বলতেন, কোথায় কি? এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে আমরা উত্তরোত্তর দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য অন্য কিছুতে স্বয়ংসম্পূর্ণ হোক না হোক,
এই অস্ত্রশস্ত্র বানানোর যে কারখানা, এই শিল্পটাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বোমা, গুলি, তারপরে যদি বলেন কার্তুজ, আগে মুঙ্গের থেকে আসতো, দানাপুর থেকে আসতো, এখন আমাদের রাজ্যেই তৈরি হচ্ছে এবং প্রয়োজনে আমাদের রাজ্যের বাইরে প্রতিবেশী দেশেও আমরা সেটা সাপ্লাই করে থাকি এবং আমাদের রাজ্যে যারা দুষ্কৃতী আছে তারা এখন অবাধে এই যোগানটা পাচ্ছে। এবং এটা পাচ্ছে আর একটা হচ্ছে আমাদের পুলিশ, তার যে তত্ত্বাবধান, তার যে একেবারে ইম্পোর্ট করতে হচ্ছে না, আমরা নিজেরাই বানাতে পারছি এবং নিজেরাই ব্যবহার করছি এবং আমাদের দেশীয় দুষ্কৃতীরা স্বনির্ভর হয়েতে। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে যে এই যে দুষ্কৃতী যারা এটা তৈরি করছে, ব্যবহার করছে, এদের বেশিরভাগটাই হচ্ছে আবার পুলিশ প্রোটেকশনের মধ্যে দিয়েও রয়েছে এবং এদের বেশিরভাগটাই আবার মনে করছে যে আমাদের রাজ্যের সরকার যেগুলো চলছে তারা সব বন্ধু সরকার। ফলে মুশকিল হচ্ছে যে দুষ্কৃতীরা যদি পুলিশকে বন্ধু মনে করে, দুষ্কৃতীরা যদি সরকারকে বন্ধু মনে করে, তাহলে নাগরিক জীবনে আমি বলছি তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তৃণমূল সমর্থকরাও তো প্রতিদিন আহত হচ্ছেন, বোমা খাচ্ছেন এবং মৃত্যুবরণও করছেন। এক্স্যাক্টলি। এবং এরকম তো নয় যে বোমাটা বেছে পড়ছে যে বিজেপি সমর্থকদের দিকে পড়ছে, তৃণমূল সমর্থকদের দিকে পড়ছে না, একদমই নয়। কিন্তু এই যে বোমা যখন যাচ্ছে, আমি বলছি যে আর মার পাল্টা মার, খুন পাল্টা খুনই তো হচ্ছে। আদৌ না, এটা তো হচ্ছে যে যদি বললাম যে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে হয়, আমি বিশ্বাস করি না, সাবস্ক্রাইব করি না রাহুল বাবু যেভাবে বললেন যে আমার হাতে পাল্টা বোম পাইপ গান নিয়ে হচ্ছে যে আমাকে সেই আন্দোলন প্রতিহত করতে হবে বা সেই আক্রমণ প্রতিহত করতে হবে। এটা সম্ভব না, এটা উচিত নয় কখনো। এবং এই যে দুষ্কৃতীদের যে ব্যবহার করার প্রবণতা আমার জমি দখলের জন্য, আমার রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য, আমি একটা সময় পর্যন্ত দেখছিলাম আমাদের রাজ্যের শাসক দল তারাই হচ্ছে যে মূলত করছেন এবং আজকের আমি বলতে বাধ্য হচ্ছি প্রায় ওই ঝালমুড়ি ভাগ করে খাওয়ার মতো করে এখন দুষ্কৃতীরাও ভাগ হচ্ছে, যে একদল বড় দুষ্কৃতী তারা চলে যাচ্ছে শাসক দল, রাজ্যের শাসক দল যারা, আর হচ্ছে কেন্দ্রের শাসক দল তারা হচ্ছে আরেকটা দুষ্কৃতী। না, এবার এই যে এই দুষ্কৃতীরা অস্ত্র ভান্ডার প্রাথমিক ব্যর্থতা আমাদের রাজ্যের, কিন্তু আমি বলছি সেকেন্ডারি ব্যর্থতা যারা এটাকে ব্যবহার করছেন। বিজেপি যদি মনে করেন দে ওয়ান্ট টু প্রমোট দিস কাইন্ড অফ মুভমেন্ট, হাতে বোম থাকবে, বলেছেন আপনাদের যেটা ঘটছে সেটা সম্বন্ধে বলেছেন, আমাদের ঘটছে সেটা সম্বন্ধে ছিল না, এটা নিন্দা করুন। তৃণমূল কংগ্রেসের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম মারছে, বিজেপির লোকও বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, বোম মারছে। এই ঘটনা হওয়া উচিত নয়। অন্য পার্টির লোকেরা হলে বলবে, অন্য পার্টির নেতা বলবে যে তৃণমূল বোম মারছে, তৃণমূল গুলি চালাচ্ছে, বিজেপির লোকেরা শুধু ফুল ছুটছে। আমি এই জাতীয় মিথ্যাচারের রাজনীতি করতে পারবো না, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতের জন্য বলবো। কিন্তু আত্মরক্ষার্থে এছাড়া রাস্তা কোথায়? এই জঙ্গলের রাজত্বে যার যা সামর্থ্য আছে, যার যা জিনিস আছে তা দিয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমি তো গ্রামবাসীদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা দেখছি। শুনলেন আপনারা এই কথাটাই, এটাই আসলে একটা আলোচনা করুন। কিন্তু যারা ভিকটিম, সব থেকে বড় কথা যে প্রায় গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে গেছে এবং একেবারে সফট টার্গেট হচ্ছেন গ্রামের সাধারণ মহিলারা। আমার উপরে মানে মারধর করে এবং বুকে বন্দুক লাগায়, আমার ডান কানে শুনতে পাচ্ছি না, আমারও ইট ছুড়ে দিয়েছে। সাধারণ মহিলাদের উপরে কেন মারধর? এটাই এখন সত্তরের প্রশ্ন। মহিলারা কেন মার খাবেন? কেন বারবার রাজনৈতিক রেষারেষির মূল্য চোকাতে হবে মহিলাদের? বুধবার সকালে সত্তরের যে এলাকায় দুষ্কৃতীরা বোমা গুলি নিয়ে তাণ্ডব চালায় তার অদূরেই বাড়ি সত্তর কাণ্ডে নির্যাতিতা বিজেপি সমর্থকের। বেধড়ক মারধরের পর যার গোপনাঙ্গে বিছুটি পাতা ঘষে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এদিন অবশ্য তেমন কোনো অভিযোগ ওঠেনি, কিন্তু এদিনও দেখা গেল তাণ্ডবকারীদের মূল লক্ষ্য সেই মহিলারাই। আতঙ্কের জেরে ইতিমধ্যেই গোটা সত্তর পুরুষ শূন্য। ঘর, সংসার, রোজগার, সন্তান সব দায়িত্বই বাড়ির মহিলাদের ওপর। এই পরিস্থিতিতে রাজনীতির জমি দখলের লড়াইয়েরও মাসুল চোকাতে হচ্ছে তাদের। ওরা বোম মারতে মারতে চলে এলো, আমরা ঘর ঢুকে গেলাম আর এসেই ঘরে অত্যাচার করতে লাগলো। আমি আর এখানে ডালিন ছিলাম, ওই দরজা থেকে এসে ইট ছুড়ে দিলে, আমার বাচ্চা নিয়েছিলাম নিয়ে। আমি তো বাড়িতে রাত বাস করি না, পরের বাড়িতে ছিলাম। গ্রাম জুড়ে যখন বিপন্ন মহিলাদের নিরাপত্তা, তখন কোথায় পুলিশ?
আমি বারবার পারুই ওসিকে ফোন করেছি, পারুই ওসি বলছে যে তোমার বাড়িতে তো কিছু হয়নি, তোমার বাড়িতে তো পুলিশ গার্ড আছে, গ্রামে যা হচ্ছে তাই হোক না। শুধু আমি সুরক্ষিত থাকাটাই আসল কথা নয়, গ্রামে প্রত্যেকটি মহিলারই অধিকার আছে সুরক্ষিত থাকা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যখনই এলাকা দখলের লড়াই চরম রূপ নিয়েছে তখনই বেছে বেছে টার্গেট করা হয়েছে প্রতিপক্ষের মহিলাদের। কারণ একদিকে যেমন মহিলাদের নিশানা করাটা অপেক্ষাকৃত সহজ, তেমনি ঘরের মহিলাদের ওপর আঘাত নেমে এলে প্রতিপক্ষের মনোবলও দুমড়ে মুচড়ে যায়। ইতিহাসের সেই অস্ত্রেরই বোধ হয় নতুন করে সাক্ষী সাত্তরবাসী। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। অদিতি, দীর্ঘদিন রাজ্য মহিলা কমিশনে আপনি কাজ করেছেন, কি বলবেন? একেবারে বেছে বেছে সমর্থক যাদের ফ্যামিলি মহিলারা ঘরে আছেন তাদের টার্গেট করা হচ্ছে, সফট টার্গেট। আসলে সুমন, আমাদের রাজ্যে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বিরোধীরা এই সতর্কবার্তা দিচ্ছিলেন, তারা তাদের উদ্বেগ জানাচ্ছিলেন যে যেভাবে অস্ত্র এখানে পুঞ্জীভূত হচ্ছে এবং যেভাবে মদত আসছে শাসক দলের এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা যেভাবে তার সাথে বাড়ছে, যেখানে শাসক দল সরাসরি তারা আক্রমণ করছেন বিরোধীদের, সেখানে প্রশাসনের কাছে বার্তা আছে তারা চুপ করে থাকবেন, তারা তাদের মদত দেবেন অপরাধীদের যাতে তারা কাজটা করতে পারেন। অপরাধের এলাকা দখলের কথাটা উঠে এসছে আজকে ঠিক এই কারণেই এখানে এটা হচ্ছে। সেখানে মহিলারা সবচেয়ে আগে, যে কোনো যুদ্ধে মহিলারা সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হন, তারাই ধর্ষিত হন, তাদেরই শ্লীলতাহানি হয়, তাদেরই উপরে সবচেয়ে বড় আক্রমণটা নেমে আসে এবং তারা যোগাযোগ করছেন, পুলিশ বলছেন আপনিও ঠিক আছেন, আপনি চিন্তা করছেন। খুব স্বাভাবিকভাবে মহিলারা যেহেতু কোনো সময় গুরুত্বপূর্ণ একজন অস্তিত্ব বলে গণ্য হন না, এমনকি আমাদের এই সমাজেও হন না, যে সমাজ সুস্থ সমাজ, যে সমাজ শান্তির সমাজ, সেখানেও তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য হয়ে থাকেন। সেখানে এইরকম একটা জায়গাতে পুরুষরা তাদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছেন আর ফেলে রেখে গেছেন মহিলাদের, তাদের দায়িত্ব তারা নিজেরা সামলাবেন। আজকে আমার ভাবতে লজ্জা লাগছে, বেদনা আসছে যে এই রাজ্যের একজন আছেন মুখ্যমন্ত্রী, ভাগ্যের পরিহাস, তিনি একজন মহিলা। এরকম হবে কেন? কেন রাজ্যপাল এখনো এই জায়গায় চুপ করে আছেন? আমার মনে পড়ে যাচ্ছে সেই সময় যখন সিঙ্গুর নন্দীপাড়ার ঘটনা ঘটেছিলেন, সেই সময় গোপাল কিশোর গান্ধী সেইখানে তদন্তে গেছিলেন, তিনি সেই পরিদর্শনে গেছিলেন। কেন বর্তমান রাজ্যপাল আজকে এইসব জায়গাতে যাচ্ছেন না? তাহলে কি ওখানে বিজেপি এবং শাসক দলের মধ্যে হচ্ছে বলে কোনো কিছু সত্য ঘটনা বেরিয়ে আসবে? এরকম কোনো আশঙ্কা দেখা দিচ্ছে? আমার সন্ত্রাস দীপাবলির আলোকে ম্লান করে দেয়, হারিম করা সন্ত্রাস। আমার যেটা মনে হচ্ছে যে আমরা যেহেতু আজকে বসে আছি আমাদের একটা নিরাপদ বলয়ের মধ্যে, আমরা বুঝতে পারছি না যে ওখানকার গ্রামবাসী, ওখানকার মহিলারা কি বোধ করছেন। সকলের উচিত ওখানে যাওয়ার, সকলের উচিত দাবি তোলা। প্রশাসন যদি বন্ধ করতে না পারে তাহলে মানুষ নেমে আসুক রাস্তায়, আহ্বান দিক। যদি বন্ধ না হয় তাহলে আমরা আসছি, আমরা বন্ধ করার ব্যবস্থা করব। নবান্নকে উত্তর দিতে হবে কেন নবান্ন নিষ্ক্রিয় হয়ে আছে, কেন নবান্ন থেকে এখনো অবধি কোনো নির্দেশ আসেনি ওইখানকার সুপারের কাছে, কেন আপনি পাচ্ছেন না এই জায়গাটা সামলাতে। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, একেবারে পরিষ্কার পুলিশের ভূমিকা, মানে আমি বলছি যে বিজেপি সমর্থকরা প্রশ্ন তুলছেন না, তৃণমূল সমর্থকরা প্রশ্ন তুলছেন, একমাত্র সুরক্ষা কে পেলেন? তৃণমূল ব্লক সভাপতি। আমি বলছি যে অনেকে রসিকতা, খুব সিরিয়াস ব্যাপার, মানুষের প্রাণ যাচ্ছে, তাও রসিকতা করে অনেকে বলছেন যে পুলিশ বুঝতে পারছে না যে মোদি মমতা মিটিং হওয়ার পর যে কার কথা শুনবে, সেই জন্য কারুরই কথা শুনছে না, জাস্ট কোনো অ্যাক্ট করছে না। না, একটু বলতে হবে। হ্যাঁ, ভারতীদের গৃহযুদ্ধ কি দেখেছি? নানুর, ইলামবাজার, লাভপুর, দুবরাজপুর, খয়রাসোল, সাঁইথিয়া, তারপরে কুলতলি, গোসাপা, ক্যানিং, ভাঙড়, দিনের পর দিন সেই ট্র্যাডিশন চলবে না। আমি তা বলি গৃহযুদ্ধ, এটাও চলবে। দিদি ভাই, গৃহযুদ্ধ শুরু হয়েছে, এইটা বলবেন না। বেটার ওয়ার্ড গৃহযুদ্ধ, সিপিএম বললে খুব খারাপ লাগে। সুমন বাবুর
দিনের পর দিন এমন একটা দিন ছিল না দিনই 5টা করে। না তারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে, আপনারাও কি তাই করছেন? আপনারাও কি তাই করছেন? না আমার একটা সিম্পল কথা উত্তর দিন। আমার একটা সিম্পল কথা, এটা প্রশাসনের সহযোগিতা হচ্ছে না প্রশাসনের ব্যর্থতা? আমি ধরে নিলাম দেবনান্দা, ধরে নিলাম ওনারা সবাই 3 জনে মিলে করেছেন, কিন্তু এখন তো সরকার ঠিক আছে, আমি আপনার সঙ্গে একমত। প্রশ্ন হচ্ছে যে বলছেন না আমি কিছু আমি বক্তব্য পুলিশ না অবশ্যই পুলিশ মানে কেন পাচ্ছে না? শুনুন, দুটো কারণ। আমি যেটা বলছি না একবার শুনে নিন, আমার কারণটা বলতে ফাইন দুটো কারণ। এটা একটা লেখায় বেরিয়েছিল, আমি লেখাটা না ইয়েটা পড়ছি। কারণটা হচ্ছে দুটো। এক, পুলিশ প্রথমত যে অস্ত্র সব পার্টির হাতে আছে, শুধু একটা পার্টির নয়। উদ্ধার করতে গেলে এটাই তো সরকারের বিরুদ্ধে শুনুন, যেখানে যাচ্ছে না না দরকারে তো বটে, কিন্তু সেটা রেস্কিউ করার সমস্যা। মানুষ শুনুন, মহিলাদের গুলি করলে আমার ইন্টারেস্টিং লাগে দেবনান্দা, আপনি বলছেন মহিলাদের এগিয়ে দিচ্ছে। নন্দীগ্রামের সঙ্গে সময় বাম সরকার এক্স্যাক্টলি এইটা বলেছিল যে মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হয়েছিল। সেটাও তো কিন্তু উদ্ধার করা নিয়ে বিভিন্ন হলো, তা নিয়ে হাইকোর্টে কেস চলছে। গন্ডগোলটা তা নয়, প্রভাকর তিয়ারি রাহুল সিনহার হাতে অস্ত্র থাকলে তো সরকার পুলিশ উদ্ধার করবে। কার দায়িত্ব? পুলিশকে আমি বিজেপির হাতে অস্ত্র থাকলে আপনারা উদ্ধার করছেন না, অস্ত্রটা উদ্ধার করছেন না কেন? এই জিনিসটা এই যখনই আপনি দ্বিতীয় কারণ রেস্কিউ করছেন, দুটো কারণ। তখন সমস্যা একটা হচ্ছে সেখানে গিয়ে যদি আপনি রেস্কিউ করতে যান, মহিলারা সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। পুলিশকে গুলি করবে, মহিলারা অপরাধীদের সামনে চলে আসছে। আপনাদের কাছে রিপোর্ট নেই? এই আমি তো বাজার এই 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 পুলিশ, আরে পুলিশকে এটিএম কার্ড সঙ্গে সঙ্গে পুলিশকে অমুক করবেন, পুলিশ সবকিছু করতে দরকার। 1 বছর ধরে যখন সংখ্যালঘু তার সঙ্গে আছে তখন মরছে তো সংখ্যালঘু, সংখ্যালঘু বিরুদ্ধে যায় তখন তাদের গুলি করতে হবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি, এই হচ্ছে ওখানে মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু সব পার্টি। তৈরি করে গেছেন আপনারা, তৈরি করেছে। চাপানুটা চলতেই থাকবে। দ্রুত দেখবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। আবার সেই সুকুমার রায় শরণাপন্ন হতে হচ্ছে। সেই রাজার অসুখের গল্প। আমার দ্বিতীয় অর্ধের অসুখ নিয়েই বিতর্ক, তবে অসুখটা রাজার নয়, মন্ত্রী। সিবিআই শটান ফোন করে আলিপুর সেন্ট্রাল জেলে জানতে চেয়েছেন যে মন্ত্রী মদন মিত্র কোথায় আছেন, জেলে না হাসপাতালে, কদিন জেলে থাকলেন এবং কদিন হাসপাতালে। এই হিসেবটা ফোনে দিতে অস্বীকার করেন নাকি জেল কর্তৃপক্ষ। এবং সিবিআই শেষ পর্যন্ত 9ই মে আলিপুর সেন্ট্রাল জেলে তারা ফোন করেছিল, 10ই মে চিঠি পাঠায়। আজ অবধি সেই চিঠির কোনো উত্তর আসেনি এবং এখনও অবধি উত্তর না পেয়ে আবার দ্বিতীয়বার একটা রিমাইন্ডার পাঠানোর কথা ভাবছে সিবিআই কর্তৃপক্ষ। তাই নিয়েই আমাদের আলোচনা, আমাদের এখনকার বিষয়। মদন কদিন জেলে, কদিন হাসপাতালে, সিবিআইয়ের প্রশ্নের জবাবে মুখে কুলুপ কর্তৃপক্ষ।
আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শিশির বাজুরিয়া বিজেপি নেতা, আছেন সুখবিলাস বর্মা কংগ্রেস নেতা, অন্যদিকে দেবাশিস সরকার অধ্যাপক এবং জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় আইনজীবী। ওদের কাছে আসবো, কিন্তু সিবিআই চিঠির বিষয়ে বিস্তারিত দেখে নেব শুরুতে। তদন্ত করলো সিবিআই, গ্রেফতার করলো সিবিআই, আর সেই সিবিআইকেই কিনা জানানো হচ্ছে না ধৃত কোথায় কতদিন থাকছেন। অভিযোগ, মদন মিত্রর ক্ষেত্রে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে ধৃত পরিবহন মন্ত্রী গ্রেফতার হওয়ার পর বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন হাসপাতালে। এমনকি বর্তমানেও তিনি ভর্তি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ। এই পরিস্থিতিতে বিরোধীরা প্রশ্ন করছেন, মন্ত্রী কি আদৌ অসুস্থ, নাকি অসুস্থ হওয়ার ভান করে জেল এড়াচ্ছেন? সূত্রের খবর, এই প্রেক্ষাপটে 9 মে সিবিআই এর তরফে ফোন করে আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষকে বলা হয়, মদন মিত্র যতদিন জেল হেফাজতে রয়েছেন তার মধ্যে কতদিন তিনি জেলে কাটিয়েছেন আর কতদিন জেলের বাইরে কাটিয়েছেন তার সম্পূর্ণ তথ্য দেওয়া হোক। কিন্তু তথ্য দেওয়া তো দূরের কথা, সিবিআই সূত্রে দাবি পাল্টা আলিপুর জেল কর্তৃপক্ষের তরফে তাদের লিখিতভাবে প্রশ্ন করতে বলা হয়। সিবিআই এর দাবি, পরের দিন 10ই মে তারা চিঠি পাঠিয়ে একই বিষয় জানতে চান, কিন্তু তারপরও জেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব না পেয়ে এক কনস্টেবলকেও আলিপুর জেলে পাঠায় সিবিআই, কিন্তু তারপরও মদন সংক্রান্ত কোনো জবাব মেলেনি। এই পরিস্থিতিতে 2-1 দিনের মধ্যেই ফের একবার চিঠি দিয়ে আলিপুর জেল কর্তৃপক্ষকে রিমাইন্ডার দিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে দাবি, তারপরও সুরাহা না হলে তারা গোটা বিষয়টি 25 তারিখ মদন মিত্রর জামিনের শুনানির দিন নগর দায়রা আদালতকে জানাবে। সূত্রের খবর, মদন মিত্রর হাসপাতাল যাপন নিয়ে তথ্য জোগাড় করতে SSKM কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। শেরবাবু, জেল কর্তৃপক্ষ তো কোনো পার্টি নয়, একটা সংখ্যা জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা, জানিয়ে দিলেই হলো। মানে সংখ্যা, কতদিন তিনি জেলে ছিলেন, কতদিন হাসপাতালে, সেইটা নিয়ে এই দিনের পর দিন ঘোরানো, ফোন করলে চিঠি দিতে বলা, চিঠি দিলে উত্তর না দেয়া, এইটা কেন? শোনো, সব থেকে আগে আমি একটা কথা বলি, আপনারই চ্যানেলে আমরা দেখেছি, সব দর্শকরাও দেখেছে, মদনবাবু যখন প্রেসিডেন্সি জেলে ছিলেন কিছু ওই 2-1 দিন, বেরিয়ে যখন ওনার কোর্টে প্রডিউস হলেন, স্লোগান দিলেন, রীতিমতো স্লোগান দিলেন গাড়ি থেকে। আমরা তো সব টিভিতে দেখেছি যে মানুষ, যে লোকটি স্লোগান দিতে পারে দাঁড়িয়ে, তার শরীরে কি অস্বস্তি হয়েছে, ওনার কিসের শরীর খারাপ, পরবর্তী সময় হতে পারে। আর এখন আমি আসছি, যেইভাবে ওনাকে রাখা হয়েছে যে হাসপাতালে, তো এর থেকে ভালো তো আইনে তো আছে, গেস্ট হাউসে রেখে দিলে ভালো হতো। অন্তত একটি লোক যার বেডের উপর উনি দখল করে বসে আছেন, যে একটি ঘর দখল করে বসে আছেন, একটি মানুষের চিকিৎসা হতো। আজকে তো আমরা জানি আমাদের হাসপাতালের কি অবস্থা, বেড নেই, করিডোরে লোকেরা বসে থাকে, ওখানে রুগীরা না চিকিৎসা পেয়ে মরে যায়, মাটিতে চিকিৎসা হতে, ঠিকই কথা। কিন্তু এখানে যদি এটাই করতে হয়, তো এই নাটক না করে ওনাকে একটা গেস্ট হাউসে রেখে দিন না। উনি তো রাজার যদি অসুস্থ হন, আমরা সবাই নিঃসন্দেহে চাইবো যে দ্রুত তিনি আরোগ্য কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু আপনি বলুন যে যদি সত্যি সুপার স্পেশালিটি হসপিটালে তিনি আরোগ্য এই কমাসে সুস্থ না হতে পারেন, তাহলে তো তাকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া উচিত, অন্য আরো প্রতিষ্ঠান আছে, স্টেট অফ আর্ট, অন্য প্রতিষ্ঠানে দেখানো উচিত, প্রয়োজন হলে বিদেশেও নিয়ে যাওয়া উচিত। কিন্তু আমি বলছি যে তার কি হয়েছে সেই তথ্যটা তো সিবিআই এর সামনে আসবে। একটা সুস্থ মানুষ সুস্থ হতে পারে না। কিন্তু এই যে চিঠির কথা আপনি বললেন, চিঠির উত্তর সংখ্যা জানতে চেয়েছে, only figures, number of dates। এর আগে যে প্রোগ্রাম আপনি দেখালেন বীরভূম নিয়ে আমি বলছি, একটা সংখ্যালঘু দপ্তর থেকে, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হলো, সংখ্যালঘু, কিন্তু রাজ্য সরকারের কোনো উত্তর নেই। তারপর রিমাইন্ডার পাঠানো হলো, কোনো উত্তর নেই। এটা তো পদ্ধতি হয়ে গেছে। বেশ, এখানে এটাই ট্র্যাডিশন। শিশিরবাবু বলছে, দ্রুত আপনাদের দেখাবো যে কেমন আছেন মন্ত্রী মদন মিত্র, কি ধরনের ব্যবস্থার মধ্যে এই মুহূর্তে তার দিন কাটছে, দেখুন। রাজার ভারী অসুখ, সবাই চিন্তায়, কিন্তু কেউ কিচ্ছুটি করতে পারে না, আর তাই রাজার রোগও সারে না। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি করে সম্ভব? গত 3 মাস রাজা যেখানে ভর্তি, সেটা তো রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল, বিশ্ববন্দিত চিকিৎসকেরা রয়েছেন সেখানে, তাহলে কেন রোগ সারছে না রাজা? বিরোধীরা কটাক্ষ করে বলছেন, এর জবাব হয়তো রাজা থুরি মদন মিত্র নিজেই দিতে পারবেন।
কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে ধৃত পরিবহন মন্ত্রী 12ই ফেব্রুয়ারি থেকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। হাসপাতাল সূত্রে দাবি, পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এখন তো চিকিৎসকেরা রোজ মদন মিত্রকে দেখতেও আসেন না। তাহলে হাসপাতালের বেডে শুয়ে কেমন কাটছে মদন মিত্রর দিনরাত? বর্তমানে জেল হেফাজতে থাকা পরিবহন মন্ত্রীর ঠিকানা এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের 20 নম্বর কেবিন। 15x20 ফুটের এই কেবিনে রয়েছে একটি অতিরিক্ত বিছানা, আরাম করার চেয়ার, এসি, পাখা, আলমারি। এই কেবিনের বাথরুম এবং বারান্দা দুটিই বেশ বড়। বারান্দায় দাঁড়ালে সামনে বিশাল মাঠ, মন ভালো করা খোলা হাওয়া। সূত্রের দাবি, হাতে বিস্তর সময়, তাই প্রতিদিন একটু দেরি করেই ঘুম ভাঙে পরিবহন মন্ত্রীর। ঘুম থেকে উঠেই খবরের কাগজে চোখ, দেশ বিদেশের হাল জানার পর একটু ঘোরাফেরা, তারপর বাড়ি থেকে আসা খাবার দিয়ে মধ্যাহ্নভোজ, বিকেলে ঘনিষ্ঠদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আড্ডা, রাতে ফের ঘরের খাবার, তারপর ঘুম। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, কি এমন হয়েছে মন্ত্রীর যে তাকে এখনো হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে? যে হাসপাতালে যে চিকিৎসাগুলো হয় সেগুলো যদি জেলে হয় তাহলে তো আমরা ডাক্তাররা আমাকে রেফার করে বলেই দিত যে এটা এখন আর এখানে দরকার নেই, জেল হাসপাতালেই চিকিৎসা করা যাবে, কিন্তু সেরকম তো কিছু তারা এখনো জানায়নি। রোগ জানা যায়নি, আদৌ চিকিৎসা দরকার কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অথচ দিনের পর দিন সরকারি হাসপাতালের একটি বেড বরাদ্দ রয়েছে মন্ত্রীর জন্য, যেখানে বেডের অভাবে প্রতিদিন এসএসকেএম থেকে ফিরে যেতে হয় অসংখ্য মুমূর্ষু রোগীকে। এটা অন্যায়। এখন ঘটনা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য কেউ নেই। আমাদের বলছে বেড নেই, 2-3 বার আমাকে ঘুরিয়েছে। বেডের সমস্যা, আমরা তো বললাম যে দরকার নিচে রাখুন, বেড যদি না দেন নিচে দেন, তাও কিন্তু রাজি না। এসএসকেএমে আসা সাধারণ রোগীদের এখন তাই একটাই প্রার্থনা, তাড়াতাড়ি সেরে উঠুন রাজা। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। দেবাশিস সাহেব, আমি একদম শুরুতেই বলে রাখি যে মদন মিত্র কিন্তু অপরাধী নন, মদন মিত্র অভিযুক্ত, কিন্তু একজন সাধারণ মানুষ। বারবার এই রাজ্যে আমরা দেখি মিথ্যে মামলায় নানা মানুষকে অভিযুক্ত করা হয়। একজন সাধারণ ও মানুষ, তিনি অভিযুক্ত হলে এই সমস্ত সুবিধা পাবেন তো? পান তো? কেউ কখনো পেয়েছেন? না, এটা তুমি প্রশ্ন কিন্তু আসলে এই রাজ্যে কোটি কোটি মানুষকে করে ফেললে, এবং তার উত্তর কিন্তু কোটি কোটি মানুষের একটাই, যে পান। মানে এই ব্যাপারগুলোতে কোনো বিরোধ নেই। আপনি দেখুন, সারদার ভিকটিম গরিব মানুষ, আমি জেড পাচ্ছে না গরিব মানুষ, আলটিমেটলি সবগুলো গিয়ে বটম লাইনটা ওখানে। খুব 2-3টে প্রশ্ন এখানে উঠছে। প্রথম কথা হচ্ছে যে কেন উনি আজকে হসপিটালে রয়েছেন, সেটা তো সবাই আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা লুট হয়েছে। নির্দেশ অনুসারে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তদন্ত হচ্ছে। তদন্ত প্রক্রিয়া যাতে যথাযথভাবে হয়, আন্ডারলাইন করছি, সেটা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, আন্ডারলাইন করছি, সেই কারণে ওনাকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা অবজেক্টিভ থাকে সেবা দেওয়ার প্রশ্নে। সংশোধনাগারেরও কিন্তু একটা নির্দিষ্ট অবজেক্টিভ রয়েছে, এবং সেখানে যে কোনো মানুষ যেতে পারে না, তার নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে থেকে সেখানে যায়। তো হসপিটালে যাওয়ার তো কারণটা ভিন্নতা। আমরা কিন্তু প্রত্যেকে যেটা চাইছি, ওই লুট হয়ে যাওয়া টাকাকে উদ্ধারের প্রশ্নে মদনবাবুর শারীরিক সুস্থতা যথাযথভাবে দ্রুততার সাথে ফিরে আসুন, উনি সুস্থ জীবন জীবনে চলে আসুন। আর জানতে হবে তার কারণ এসএসকেএম এ না হলে ওনাকে দক্ষিণ ভারত পাঠাতে হবে, দরকার হলে বিদেশে পাঠাতে হবে। কথা হচ্ছে যে কিন্তু অস্বচ্ছতা থাকবে কেন? হসপিটালে যাওয়ার যে কারণ, সংশোধনাগারে যাওয়ার যে কারণ, দুটো ভিন্ন, এটা একদম পরিষ্কার। এবার যখন কোনো মানুষ সংশোধনাগার থেকে হসপিটালে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে তিনি অসুস্থ হয়েছেন। কিন্তু আমরা তো উনাকে, এটা নিশ্চয়ই উনি ওখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু উনাকে আমরা এই রাজ্য রাজনীতিতে মন্ত্রিত্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকাল এই ধরনের অসুস্থতার মধ্যে কিন্তু আমরা দেখিনি। এখন হয়তো উনি অসুস্থ হয়েছেন, কিন্তু যে জায়গাটা বারবার প্রশ্ন উঠছে, যে যেটা তুমিও তুলছো, যে যদি বোঝা যায় যে এতদিন ধরে উনার চিকিৎসার মধ্যে থেকে উনি সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে এই চিকিৎসা ব্যবস্থাকে আরো গিয়ার আপ করা উচিত। একদম, তার মানে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের রাজ্যের মধ্যে যদি এটা সম্ভবপর না হয়, ভিন রাজ্যে, দিল্লিতে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট রয়েছে, দক্ষিণ ভারতে রয়েছে, প্রয়োজনে বিদেশে যাওয়া যেতে পারে, কারণ এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ দীর্ঘদিন ধরে এরকম একটা রোগে আক্রান্ত হয়ে থাকবেন, এবং তিনি মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে তাকে আরো, আমার মনে হয় যে চিকিৎসার জায়গাটাকে আরো গিয়ার আপ করা উচিত, কারণ উনার দ্রুত সুস্থ হয়ে আসার পেছনে একটা মানুষ হিসেবে অত্যন্ত জরুরি। আর পাশাপাশি
ওনার সুস্থতার সাথে কিন্তু লক্ষ লক্ষ মানুষের লুট হয়ে যাওয়া টাকা জড়িয়ে রয়েছে। একেবারেই আমি দ্রুত আপনাদের দেখাবো এ নিয়ে একাধিকবার এই ঘণ্টাখানেকের সফর আমরা পেরিয়েছি এই ইস্যু তুলে যে আসলে যারা আদালতের সামনে বারবার মদন মিত্রের হয়ে স্লোগান দিয়েছেন, এমনকি ঘেরাও করে রেখেছেন স্বয়ং জজ সাহেবকে, অথবা কোর্টের ভেতর এজলাসের মধ্যে গালিগালাজের পরিস্থিতি অবধি তৈরি হয়েছে, অশান্তি, চিৎকার, চেঁচামেচি, তারা আসলে কি মন্ত্রী মদন মিত্রের ক্ষতি চেয়েছিলেন? তারা আসলে কি এই গোটা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে চেয়েছিলেন? শেষ পর্যন্ত হাইকোর্ট অবশ্য আলিপুর আদালত থেকে এই মামলা স্থানান্তরিত করেছে ব্যাংশাল আদালতে। আমি জ্যোতিপ্রকাশ বাবুর কাছে যাব, তার আগে দেখাবো সেই প্রশ্ন যে আমরা বারবার তুলেছি মদন মিত্র গ্রেফতার হওয়ার পর থেকেই। থাকার কথা জেলে, কিন্তু দীর্ঘদিন হাসপাতালে। তাও আবার কেন হাসপাতালে মদন মিত্র তা নিয়েও নাকি ধোঁয়াশা। আর মদন কাণ্ড ঘিরে বিতর্ক তো শুধু এই একটি বিষয় নিয়ে নয়। দিন কয়েক আগেই সিবিআই এর আর্জি মেনে পরিবহন মন্ত্রীর জামিনের আবেদনের মামলা আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে সরিয়ে নগর দায়রা আদালতে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। অনেকেরই মতে যা নজিরবিহীন, কারণ আইনজীবী মহলের একাংশের দাবি আইন শৃঙ্খলার প্রশ্নে মামলা সরানোর ঘটনা প্রায়শই ঘটলেও বিচারকের প্রতি তদন্তকারী সংস্থার অনাস্থার প্রেক্ষিতে মামলা স্থানান্তরের ঘটনার নজির এ রাজ্যে নেই বললেই চলে। কিন্তু কেন এমন নির্দেশ দিতে হলো আদালতকে? 8ই মে আলিপুর জেলা ও দায়রা বিচারকের প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে হাইকোর্টে যায় সিবিআই। অভিযোগ জানায় সারদা কাণ্ডে অভিযুক্তদের জামিনের ক্ষেত্রে তাদের বিরোধিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরপরই সিবিআই এর আবেদনের সারবত্তা মেনে নিয়ে মামলা স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি। মদন মিত্রকে আলিপুর আদালতে তুলতে গিয়ে প্রথম দিন থেকে বিস্তর হ্যাপা পোহাতে হয়েছে সিবিআইকে। কখনো আদালত চত্বরে গাড়ি ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কখনো বন্দী নেতার উপর পুষ্পবৃষ্টি করেছেন অনুগামীরা, কখনো ধৃত প্রিয় নেতার সমর্থনে আকাশ বাতাস কেঁপে উঠেছে স্লোগানে, কখনো আদালতের ভিতরে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের শোরগোলে কিছু শুনতে পাওয়াই দায় হয়ে উঠেছে, কখনো চেঁচামেচির জেরে সিবিআইয়ের আইনজীবী ঠিকভাবে নিজের বক্তব্য পেশ করার সুযোগই পাননি। সেই সময় প্রশ্ন উঠেছিল, এসব কর্মকাণ্ডের জেরে কি আদতে মদন মিত্রেরই ক্ষতি হচ্ছে না? এসবের ফলে আখেরে মদন মিত্র জামিনের সম্ভাবনায় কি বিঘ্নিত হবে না? হইচই করে আদালতে কারুর কথা শুনতে না নিয়ে কার্যত শুনানি ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ যা করলেন সেটা মদন মিত্রের বিরুদ্ধে গেল, তিনি জামিন পেলেন না। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো 8ই মে সিবিআই মামলা সরানোর আবেদনের সপক্ষে যে যুক্তি খাড়া করেছিল তার মধ্যে অন্যতম ছিল শুনানি চলাকালীন এই বিশৃঙ্খলা প্রসঙ্গ। আবেদনে সিবিআই এমনও দাবি করেছিল যে ঘটনা পরম্পরার জেরে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার পাওয়ার জন্যই তারা বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে মামলা সরানোর আর্জি জানাতে বাধ্য হয়েছে। সিবিআই এর সেই আর্জি মেনে নেয় হাইকোর্ট, সরে যায় মদন মামলা। এবিপি আনন্দ। জ্যোতিপ্রকাশবাবু, আপনার স্মরণে থাকবে যে গুজরাট দাঙ্গার মামলা গুজরাট থেকে মুম্বাইতে শিফট করা হলো। সিবিআই যুক্তি ছিল যে এখানে যা পরিবেশ তাতে ফেয়ার ট্রায়াল করা যাচ্ছে না। এক্স্যাক্টলি সমর্থকেরা এখানে যেটা করলেন সেটা তো মামলা পদ্ধতি ব্যাহত হলো এবং সম্ভবত মদন মিত্রের আইনগতভাবে ক্ষতি হলো। ক্ষতি করলেন আপনি আরেকটা উদাহরণ ভুলে গেলেন, সেটা হচ্ছে জয়ললিতার মামলা ট্রান্সফার হয়েছে। একদম। এখন প্রশ্ন হচ্ছে যে মামলা ট্রান্সফার মামলা ট্রান্সফারের, কিন্তু অতি উৎসাহীর কারণে বিচারক রায় দেবেন না, এটা হতে পারে না। 1, 2 আর একটা কথা, আমি অন্যান্য যারা বক্তা ছিলেন তাদের বক্তব্যের নির্যাস থেকে একটা জিনিস আমার মনে হচ্ছে যে একজন বিচারাধীন আসামি তিনি যদি অসুস্থ হন তাহলে তিনি হসপিটালে থাকবেন না জেল হেফাজতে থাকবেন, সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু বিচারপতির। আমার মনে হয় যে এক্ষেত্রে যে মদন মিত্র কোথায় থাকছেন, কেন থাকছেন, না এটা আমাদের কাছে খানিকটা বৃথা বাক্যবায় হয়ে যাচ্ছে। এবং এই যে অভিযোগটা, এই ইনভেস্টিগেটিং এজেন্সি তো এবং হ্যাঁ ইনভেস্টিগেটিং এজেন্সি এই অভিযোগটা কতদিন এখানে থাকলেন, কতদিন হাসপাতালে, আসল মানুষ বা আসল প্রতিষ্ঠান তারাই বলতে পারবে যে কারা উত্তর দেবে। সেটাই তো সেক্ষেত্রে আমার বক্তব্য কিছু থাকা উচিত। না না, আমি বলছি দিচ্ছেন না কেন, চিঠির পরেও এখনো এতদিন হয়ে গেল, সেটা কেন দিচ্ছেন না যে আমি আবার বলছি সেটা জেল কর্তৃপক্ষের রাইট অথরিটি টু আনসার দিস কোশ্চেন। এখন একটা ছবি দেখাবো, এটা অসুস্থ মানুষের ছবি, কোর্ট থেকে বেরিয়ে এসে স্লোগান দিচ্ছেন মদন বাবু, কোর্ট থেকে বেরিয়ে এসে স্লোগান দিচ্ছেন। আপনি যদি দেখেন যে মদন বাবু কিন্তু অনেক দিন ধরে রয়েছেন, অনেক দিন ধরে রয়েছেন। একটা মানুষ, আপনি কি প্রতিদিন সুস্থ থাকেন?
আজকের দিনের এই প্রোগ্রামের ফেব্রুয়ারি মাসে একজন আছেন হাসপাতালে সাহেব, সেদিন থেকেই উনি হসপিটালে নেই, তারপর জেলে গেছেন, হসপিটালে এসেছেন, জেলে গেছেন, হসপিটালে এসেছেন, এই পর্যায়টা মনে হয় বারবার হয়েছে। না, যদি একটা জিজ্ঞাসা হচ্ছে যে ওনার মতন একজন মানুষের চিকিৎসার জন্য এটা কি তোমার মনে হয় না? আমি একটা শুধু বলছি, যদি তোমার কি মনে হয় না যে ওনার চিকিৎসাটা আরো ভালোভাবে হওয়ার জন্য এসএসকেএম থেকে যেখানে এতদিন ধরে ওনার চিকিৎসা চলছে, আমার মনে হয় যে আমরা কিন্তু যেটা ওয়েলউইশার হিসেবে চাইছি, যে আমরা ওয়েলউইশার হিসেবে চাইছি যে আমরা চাই যে ওনার চিকিৎসা আরো ভালোভাবে হওয়ার জন্য জননেতা বা মন্ত্রী চাইছি যে সুস্থ হয়ে মানে যে আজকে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ, তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কি আছে সেই চিঠিতে দেখুন। পারস্পরিক স্বার্থের কথা মাথায় রেখে কি মোদী মমতা কোনো গোপন চুক্তি হয়েছে? মোদীর বিল পাশ করাতে রাজ্যসভায় মমতা সমর্থন দেবেন, আর তার পাল্টা হিসেবে সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই ধীর গতিতে এগোবে, এই মর্মেই কি চুক্তি হয়েছে দুজনের মধ্যে? রাজনৈতিক মহলে যখন এই জল্পনা জোরালো, ঠিক তখনই তা আরও উস্কে দিলেন সারদা কেলেঙ্কারিতে জেলবন্দি তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে কুণাল বলেছেন, সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ ও নথি জোগাড় করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো গত ৩-৪ মাসে তদন্ত রহস্যজনক মোড় নিয়েছে। সারদার মানি মার্কেটিং ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিলেন, যারা সারদা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধে পেয়েছেন, তাদেরকে স্পর্শ করছে না সিবিআই। দেখে মনে হচ্ছে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। এরপরই নিজের লেখা 4 পাতার চিঠিতে চাঞ্চল্যকর দাবি করেছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী কুণাল। মোদীকে লেখা চিঠিতে তিনি দাবি করেছেন, আমি তৃণমূলের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তদন্তকে এখন রাজনৈতিক বোঝাপড়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার কাছে যা খবর আছে তা অনুযায়ী রাজ্যসভায় আপনার অগ্রাধিকারের কিছু বিলকে তৃণমূল সমর্থন করবে, অন্যান্য বিল নিয়ে নকল যুদ্ধ চলবে। কংগ্রেস ও বামেদের পথে বাধা তৈরি করবে তৃণমূল, অবিজেপি ও অকংগ্রেসি দলগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তৃণমূল। আর এসবের পরিবর্তে সারদা কেলেঙ্কারির তদন্তে মুখ্যমন্ত্রী এবং শীর্ষস্থানীয় তৃণমূল নেতা ও সাংসদদের ছোঁবে না সিবিআই। এরপরই কুণাল দাবি করেছেন সারদা মিডিয়া থেকে সবচেয়ে বেশি সুবিধে পেয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একাধিক নেতা, যে দাবি তিনি আগেও করেছিলেন। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই থামেননি কুণাল ঘোষ। চলতি মাসের 15 তারিখ লেখা চিঠিতে সরাসরি প্রধানমন্ত্রীকে তাঁর আর্জি, মানি মার্কেট কেলেঙ্কারিতে লক্ষাধিক মানুষ তাদের কষ্টের উপার্জন হারিয়েছেন, মানুষের চোখের জলকে উপেক্ষা করে রাজনৈতিক সমঝোতা হতে দেবেন না। মোদীকে লেখা এই চিঠিতে সারদা কেলেঙ্কারির অবাধ ও নিরপেক্ষ তদন্তের আর্জি জানানোর পাশাপাশি কার্যত হুমকির সুরে কুণাল ঘোষ জানিয়েছেন, সিবিআই যদি সব ষড়যন্ত্রকারীকে জেরা কিংবা গ্রেফতার না করে তাহলে তিনি কড়া অবস্থান নিতে বাধ্য হবেন। যদিও সেই কড়া অবস্থান কি হবে তা খোলসা করেননি কুণাল। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুকৈলাস বাবু, আমাদের আলোচনার বিষয় এটা সারদা নিয়ে কুণালবাবু চিঠি ছিল বলে এই অনুষ্ঠানে নিলাম। আলোচনার বিষয় ফেরত আসি, সেটা হচ্ছে কোথাও সাধারণ মানুষ এবং ভিভিআইপি, বিখ্যাত মানুষ, সেলিব্রিটি, তাদের ক্ষেত্রে সবটা অন্যরকম হয়। বা এইরকমও ছবি দেখা গেছে যে এজলাসে বসে, এজলাসের পাশে চেয়ার নিয়ে বসে মন্ত্রীমশাই মোবাইল ফোনে কথা বলছেন, বিচারক বিচার করছেন। আমি বলছি যখন সলমান খান, জয়ললিতা, মদন মিত্র এই নামগুলো হলে কি তার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো পাল্টে যায়? অনেক দেখুন, এখন বিশেষ অধিকার পাওয়া যায়। আমাদের দেশে সব সময় বলা হয় যে জুডিশিয়ারি সবার উপরে, এবং জুডিশিয়ারিতে যারা থাকেন তাদের অনেক ইমিউনিটি রয়েছে, এবং সেখানে আমরা বিচক্ষণ ব্যক্তি থাকেন বলেই আমরা মনে করি, আইনের সমস্ত কিছু জানেন, হাইকোর্ট, বিচার ব্যবস্থা নিয়ে তাহলে কিন্তু আমি বলছি যে সিস্টেমটা, ধরুন জেল কর্তৃপক্ষ, আমরা সেখানে কি করে বলবো যে ভিআইপিদের জন্য একরকম আর অমুকের জন্য একরকম? আমরা তো চাইবো যে আইনের যে মানদণ্ড, সেই মানদণ্ড সবার জন্য সমান। এক্ষেত্রে আমি শুধু ওই জ্যোতিপ্রকাশ বাবুর একটা কথা উনি বলছিলেন যে জেলে থাকবে কি হাসপাতালে থাকবে সেটা ঠিক করবেন বিচারপতি। সরি স্যার, না, তা কি করে হবে? হাসপাতালে থাকবে কিনা সেটা ঠিক করবে ডাক্তার, এবং আমাদের এইখানে রিপোর্টের ভিত্তিতেই কিন্তু তার রিপোর্টের ভিত্তিতেই কিন্তু তার রিপোর্টের ভিত্তিতে বিচার মঞ্জুর করেন, যদি রিপোর্টটা যায়। এবং এখানে প্লিজ তার পক্ষ থেকে বলতে দিন এখানে মদন বাবুর ক্ষেত্রে হাসপাতালে কনসার্ন যিনি ডাক্তার বা ডাক্তাররা, শুধু তাই নয়, বোর্ড হয়েছে, বিভিন্ন সময় বোর্ড হয়েছে, এবং বোর্ড করে নিয়ে সব রকমের মানে ইনভেস্টিগেশন হয়েছে, এবং দেখা যাচ্ছে ফল বাঁকাচ্ছে কোনো কিছু রোগ নেই তার, এটা হয়েছে। তাহলে তারপরে আবার জেলে গেছেন, জেলে যাওয়ার পরে আবার ফিরেছেন,
ফেরার পরে যদি আবার কিছু রোগ হয়ে থাকে তাহলে একই জিনিস করা উচিত ছিল। হয়েছে কি? হয়নি। আসলে আসলে না না শুনুন, আসলে আসলে তাকে জেলে না রেখে হাসপাতালে রাখতে হবে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এক্ষেত্রে অভিযোগ থাকে আদালত তো আছে, এই অভিযোগ আপনার স্মরণে থাকবে যে মিন্টো পার্কের একটা প্রাইভেট নার্সিং হোম আমরা গেল আরোগ্য যেতে পারি, কাজে কোনো অসুবিধা নেই। কারণ একটু আগে কুণাল বাবুর যে কথাগুলো এখানে দেখলাম, এই কুণাল বাবু দীর্ঘদিন থেকে বলে আসছেন এবং আমরাও দেখছি যে সারদা কাণ্ড নিয়ে বা অন্যান্য যে চিটফান্ডগুলোর কাণ্ড নিয়ে হঠাৎ যেন সিবিআই থমকে গেছে। এখন সিবিআই আর কিছু না পেয়ে জিজ্ঞেস করছে জেলে কতদিন ছিলেন, অমুক কোথায় ছিলেন, অমুকে। আরে আসল প্রশ্নগুলোতে আসুন। থেমে গেল কেন? ওই মুকুলের থেমে আছে, মুকুলের পরে মমতা আসার কথা, সব থেমে আছে। কাজেই এই যে ছোট ছোট বিষয় নিয়ে এখন চলছে, কদিন জেলে আছেন, কদিন অমুক আছেন, এই আছেন, এগুলো সব শো। আমি মনে করি এগুলো সব শো। সিবিআই এর সঙ্গে বুম্বাকে কে ধরলো গতকাল? সিবিআই ধরেছে। তাহলে সিবিআই ধরেছে, কিন্তু বোম্বে যেই হোক না কেন, না উনি বলছেন বোম্বা স্মল ফ্লাই, বড়রা এখনো বড় ফ্লাই। আজকে আমি স্মল ফ্লাইকে ধরা হচ্ছে। সুদীপ্ত সেনের একেবারে বিশিষ্ট সহায়ক হয়েছে যে মানে কিন্তু রাজনৈতিকভাবে ক্যালিবার দেখুন, আরে ভাই রিকশা চালক থেকে অটো রিকশা চালক থেকে বিজেপির জন্য দরকার নেই, বিএমডব্লিউ চালক না, অবশ্যই এই বিষয় নিয়ে নিঃসন্দেহে আমি কথা দিচ্ছি যে সিবিআই সত্যি থমকে গেছে কিনা এটা আলাদা শোয়ের মর্যাদা রাখে, কোনো সন্দেহ নেই। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে দেখো। ঘণ্টাখানেকের এই সফর এখানেই শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। NHIT Polytechnic College, Durgapur, pioneer in technical education since 2007. Lloyd Air Conditioners, जो दे खुशियों की गारंटी। Second Manipal Institute of Technology, BTech admission open for the season 2015 and 16. এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল তাই উজ্জ্বল মুসলিম ত্বক।